ইউরো একটা বিরাট স্বপ্ন ছিল, তাই না? পুরো একটা মহাদেশকে এক মুদ্রার নিচে নিয়ে আসা। কিন্তু যখন সেই স্বপ্নটা বাস্তবের কঠিন মাটিতে আছড়ে পড়ল, তখন কি হলো? চলুন আজ আমরা ইউরোজোন সংকটের সেই গল্পটাই শুনব। ব্যাপারটা ছিল অনেকটা দুই নৌকায় পা দেওয়ার মতো। একদিকে ছিল একটা দারুণ প্রতিশ্রুতি, প্রায় এক দশকের স্থিতিশীলতা, সবকিছু ঠিকঠাক চলবে। কিন্তু অন্যদিকে ছিল এক ভয়ঙ্কর বিপদ, একে অপরের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়া যে একটা ধাক্কাতেই পুরো সিস্টেমটা ভেঙে পড়ার জোগাড়। এই স্লাইডটা ঠিক এই দুই বিপরীতমুখী টানাপোড়েনটাই দেখাচ্ছে। তো এই সংকটের শুরুটা হয়েছিল একটা ঋণ নিয়ে, কিন্তু এটা কোনো সাধারণ ঋণ সংকট ছিল না। এটা ছিল একটা আগুনের স্ফুলিঙ্গের মতো, যেটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ভাবা যায় একটা দেশের ছোট্ট একটা সমস্যা কিভাবে পুরো সিস্টেমটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিল। চলুন দেখি ঠিক কি ঘটেছিল। আচ্ছা, এই যে আমরা বলছি সার্বভৌম ঋণ সংকট বা সভারেন ডেট ক্রাইসিস, এটা আসলে কি? সহজ কথায়, যখন একটা দেশ তার নিজের সরকারের নেয়া ধার শোধ করতে পারে না, আর যখনই এটা হয়, সঙ্গে সঙ্গে বিনিয়োগকারী আর সাধারণ মানুষ সবার আস্থা একদম উভে যায়, আর তার ফলে অর্থনীতিতে নামে চরম বিপর্যয়। তো এই যে এত বড় একটা সংকট, এর কেন্দ্রবিন্দুতে ছিল মূলত তিনটা দেশ: গ্রিস, স্পেন আর ইতালি। তাদের অনন্ত পরিমাণ সরকারি ঋণ আর দুর্বল অর্থনীতি সত্যি বলতে পুরো ইউরোজোনকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এদের আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। ইউরো নেওয়ার ফলে এই দেশগুলো তাদের একটা বিরাট ক্ষমতা হারিয়ে ফেলেছিল, যেটাকে বলে আর্থিক সার্বভৌমত্ব। মানে কি? মানে হলো, আগে যেমন বিপদে পড়লে তারা নিজেদের মুদ্রার দাম কমিয়ে পরিস্থিতি সামাল দিতে পারত, সেই রাস্তাটা এখন পুরোপুরি বন্ধ। তাদের সবচেয়ে বড় অস্ত্রটাই আর হাতে ছিল না। এই চারটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। একদিকে দেশের জাতীয় ঋণ একদম আকাশ ছুঁতে চাইছে, আর অন্যদিকে দেখুন বিনিয়োগকারীদের আস্থা ঠিক ততটাই দ্রুত পড়ছে। আর সমস্যাটা হলো, গ্রিসের এই আগুন শুধু গ্রিসেই আটকে থাকেনি, এটা ছড়িয়ে পড়েছিল প্যারিস থেকে বার্লিন পর্যন্ত সব বড় বড় ব্যাংকের জন্য একটা বিরাট হুমকিতে। তো এতক্ষণ তো আমরা রোগের লক্ষণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু আসল রোগটা কোথায় ছিল? চলুন এবার সেই মূল কারণটা খুঁজি। কারণ আসল সমস্যাটা লুকিয়েছিল ইউরো ডিজাইনের মধ্যেই। এর একেবারে গোড়াতেই একটা মারাত্মক দুর্বলতা ছিল। আচ্ছা, ইউরোজোনের গঠনটাকে না একটা বিশাল পাথরের খিলানের মতো করে ভাবা যায়। দেখতে কি দারুণ মজবুত, তাই না? কিন্তু যদি এর পিলারগুলোই নড়বড়ে হয়, তাহলে তাহলে তো যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ওদের একটা আর্থিক ইউনিয়ন ছিল, মানে একটাই সেন্ট্রাল ব্যাংক, সবার জন্য একই সুদের হার, যেন একটা বড় ছাদের নিচে সবাই। কিন্তু সমস্যা হলো, তাদের কোনো রাজস্ব ইউনিয়ন ছিল না, মানে প্রত্যেকটা দেশের ট্যাক্স আর সরকারি খরচের নিয়মকানুন ছিল আলাদা আলাদা। সোজা কথায়, এক দেশের মানুষের ট্যাক্সের টাকায় অন্য দেশের ধার শোধ করার কোনো সিস্টেমই ছিল না। তাহলে ভাবুন তো, যে খেলানটার কথা বলছিলাম, তার পেলারগুলোই যদি অসমান হয়, কোনটা মোটা কোনটা সরু, কি হবে তাহলে? ঠিক এইটাই ছিল ইউরোজোনের ভেতরের আসল সমস্যা। আর এর ফলেই তৈরি হয়েছিল একটা ভয়ঙ্কর জিনিস, যেটাকে বলে অর্থনৈতিক ভিন্নতা বা ইকোনমিক ডাইভার্জেন্স। একদিকে গ্রিসের মতো দেশগুলো ঋণের আগুনে পড়ছে, আর অন্যদিকে জার্মানির মতো দেশগুলো দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে। মুদ্রা একটাই, কিন্তু এক এক দেশের অর্থনৈতিক অবস্থা এক এক রকম, একেবারে ভিন্ন দুই পৃথিবী। পরিস্থিতি যখন একেবারে শেষ পর্যায়ে, মনে হচ্ছে পুরো ইউনিয়নটাই ভেঙে পড়বে, চারদিকে শুধু হতাশা, ঠিক সেই সময় গল্পের নায়কের মতো এন্ট্রি নিল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, মানে ইসিবি। আর এটাই ছিল পুরো সংকটের টার্নিং পয়েন্ট, সবচেয়ে নাটকীয় মুহূর্ত। অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরো একেবারে পতনের মুখে দাঁড়িয়ে। যে বিশ্বাসের ওপর ভর করে পুরো ইউনিয়নটা দাঁড়িয়েছিল, সেই বিশ্বাসেই ফাটল ধরেছিল। মনে হচ্ছিল সবকিছু চুরমার হয়ে যাবে। আর ঠিক তখনই ইসিবি থেকে এলো সেই ঐতিহাসিক ঘোষণা, ইউরোকে বাঁচাতে যা কিছু করার দরকার, ইসিবি তা করতে প্রস্তুত। ব্যাস, শুধু এই একটা কথাই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে বাজারের সব ভয়, সব আতঙ্ক উধাও হয়ে গেল। তার জায়গায় ফিরে এলো বিশ্বাস।
ইসিবি তখন যে ভূমিকাটা নিয়েছিল তাকে বলে শেষ মুহূর্তের ঋণদাতা বা ল্যান্ডার অফ লাস্ট রিসর্ট। মানেটা খুব সহজ, যখন আর কেউ টাকা ধার দিতে রাজি ছিল না, সবাই হাত তুলে নিয়েছিল, তখন ইসিবি এগিয়ে এসে টাকা দিয়ে পুরো সিস্টেমটাকে বাঁচিয়ে দিয়েছিল। তো আগুন তো নেভানো হলো, কিন্তু এরপর শুরু হলো ঘর গোছানোর পালা। ইউরোকে ভবিষ্যতে আরও মজবুত করতে কিছু খুব কঠিন কিন্তু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছিল। চলুন এবার সেই কষ্টকর চিকিৎসা আর দীর্ঘমেয়াদী সংস্কারের দিকে নজর দেয়া যাক। এই সমাধানের দুটো দিক ছিল, অনেকটা শর্তসাপেক্ষে সাহায্যের মতো। একদিকে বিপদে পড়া দেশগুলোকে জরুরি ঋণ বা বেল আউট দেওয়া হলো, কিন্তু তার বিনিময়ে তাদের একটা খুব কঠিন শর্ত মানতে হলো, অস্টেরিটি বা কৃচ্ছ সাধন, মানে সরকারি খরচ কমাও আর জনগণের ওপর ট্যাক্স বাড়াও। আর এই কৃচ্ছ সাধনের ফল হল মারাত্মক। সাধারণ মানুষের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। তাদের কাছে মনে হচ্ছিল ইউরো যেন একটা সোনালি শিকল, যা তাদের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারছে। সত্যি বলতে এই উদ্ধারের জন্য অনেক বড় দাম দিতে হয়েছিল। ভবিষ্যতে যেন এমনটা আর না হয়, তার জন্য 3টে বড়সড় সংস্কার আনা হলো। 1. তৈরি করা হলো একটা ব্যাংকিং ইউনিয়ন, যাতে সব ব্যাংকের জন্য নিয়মকানুন এক হয়। 2. আর্থিক নজরদারিটাকে আরও কড়া আর কেন্দ্রীভূত করা হলো। আর 3. ইউরোপীয় স্থিতিশীলতা প্রক্রিয়া বা ইএসএম নামে একটা স্থায়ী ফান্ড বানানো হলো, যাতে বিপদের সময়ে দ্রুত সাহায্য করা যায়। এই পুরো ঘটনাটা থেকে যদি একটা জিনিস শেখার থাকে, তবে সেটা হলো আসল মুদ্রা কিন্তু টাকা বা নোট নয়। আসল মুদ্রা হলো বিশ্বাস বা আস্থা। এই বিশ্বাস একবার ভেঙে গেলে যত বড় অর্থনৈতিক সিস্টেমই হোক না কেন, তা ভেঙে পড়তে বাধ্য। তো ইউরো তার আর্থিক ব্যবস্থাকে এক করে কোনো মতে টিকে গেল, এটা আমরা দেখলাম। কিন্তু আসল প্রশ্নটা এখনও রয়ে গেছে, ইউরো কি তার ভবিষ্যৎকেও এক করতে পারবে? এই প্রশ্নটাই হয়তো আজ ইউরোজোনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে।